আসসালামু আলাইকুম। আজকে আমরা দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়টি সম্পর্কে জানবো। অষ্টম অধ্যায়টি রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়া অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ লাইন দাগিয়ে দেব এবং বিগত সালে আসা এমসিকিউ প্রশ্নগুলো দাগাই দিব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। শোষণের সময় গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। প্রথম টপিকটা হচ্ছে রেচন। রেচন তো আমরা জানি যে আমাদের শরীরে দুইটা বৃক্ক বা কিডনি থাকে। তোমাদের বৃক্কের একক কি সেটা জানতে হবে, আর বৃক্কের কাজটা কি। দেখো, বৃক্ক আমাদের কি কাজ করে, আমাদের শরীরে যে অতিরিক্ত পানি, লবণ, তারপর জৈব পদার্থ এগুলো কি করে আমাদের দেহ থেকে বের করে দেয় এবং দেহের ভারসাম্য, শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে। তাহলে বৃক্কের একক কি? নেফ্রন। এটা ইম্পর্টেন্ট আছে, এটা মনে রাখো। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বৃক্কের একক কি, উত্তর দেখাবা নেফ্রন। তারপর আসি রেচন বজ্র, মানে আমাদের বৃক্কে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ তৈরি হয়। তো মূত্রে প্রায় 95% পানি থাকে। এই এমসিকিউ প্রশ্নটা আসছে, এখানে লিখছে 90% পানি থাকে, বাট কোন বইয়ে তোমার এখানে 95%ও থাকতে পারে। তো এটি দুইটা মনে রেখো, মূত্রে 90% অথবা 95% পানি থাকে। তারপরে পাশাপাশি কি কি থাকে, মূত্রের উপাদান হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং বিভিন্ন ধরনের লবণ। তাহলে আবার দেখো, আমাদের রেচন পদার্থ কি কি? নাইট্রোজেন গঠিত বজ্র। তো এখানে এগুলোর মধ্যে কি কি আছে? ইউরিয়া আছে 1 নম্বর, 2 নম্বর ইউরিক অ্যাসিড, 3 নম্বর ক্রিয়েটিনিন এবং বিভিন্ন ধরনের লবণ। এখানে ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, সেটার কারণে মূত্রের রং হালকা হলুদ হয়। এটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় আসছে এমসিকিউতে, যে মূত্রের রং হলুদ হয় কেন। তাহলে কি দাগাবা? ইউরোক্রোম। আর এই যে মূত্রে প্রায় 90% বা 95% পানি, এই প্রশ্নটা সিলেট বোর্ড 2022 সালে আসছে। তারপর এখানে দুইটা গুরুত্বপূর্ণ কথা আছে, যে আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। অম্ল মানে কি? অ্যাসিড। তাহলে আমিষ, তাহলে আমিষ বলতে কি বুঝি? যেগুলো মানে আমিষ মানে তো প্রোটিন, যেমন কিসে কিসে প্রোটিন থাকে, যেমন মাছ, মাংস, তারপরে ডিম, দুধ, এগুলোতে আমিষ থাকে। তারপর যে বাদাম আছে, চীনা বাদাম মানে বাদাম, যত বাদাম আছে সবাইতে আমিষ থাকে। এই প্রশ্নটাই বেশি আসে, যে কোন খাবারটা খেলে অম্লীয় মূত্র বা অ্যাসিডীয় মূত্র তৈরি হয়। তাহলে তোমরা দেখবে যে খাবারের মধ্যে প্রোটিন থাকবে ওইটা। আর এই যে ফলমূল এবং তরি তরকারি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়। তাহলে ফলমূল মানে যে কোনো একটা ফল, ধরো একটা ফলের নাম দেওয়া আছে, বললো যে এই ফলটা খেলে কোন ধরনের মূত্র। তো কথার কথা ধরো আম, অথবা বলতে পারে যে আপেল, অথবা বলতে পারে যে জাম খেলে কোন ধরনের মূত্র তৈরি হয়, জাম। তাহলে কি দেখাবা? অথবা বলতে পারে যে ফুলকপি বা বাঁধাকপি খেলে কোন ধরনের মূত্র তৈরি হয়। তাহলে ফুলকপি, বাঁধাকপি এগুলো কি? তরি তরকারি। আর এই জাম খেলে কোন ধরনের মূত্র তৈরি হয়? এটা কি? ফল। তাহলে এগুলো কি? ফল। তারপর তরি তরকারি খেলে কোন ধরনের মূত্র তৈরি হয়? ক্ষারীয় মূত্র তৈরি হয়। এখান থেকে এই প্রশ্নটাই তোমার সব থেকে বেশি আসে, যে নিচে কোনটি খেলে ক্ষারীয় মূত্র আর কোনটি খেলে অম্লীয় মূত্র তৈরি হয়। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো, এটা একটু খেয়াল করো। পরে কিডনি। তো কিডনি আমরা জানি যে আমাদের দেহে দুইটা কিডনি থাকে। আর কিডনি দেখতে কেমন? এই যে কিডনি দেখতে সিম বিচির মতো। তোমরা দেখো তো, এই যে কিডনির যে চিত্রটা, এটা কি একদম আমাদের যে সিম খায় ওই সিমের বিচির মতো দেখতে না? অনেকটা সিম বিচির মতো। আর এটার রংটা একটু মনে রাখবো, এটা হচ্ছে রং লালচে রঙের, এটা লালচে হয়। আর বৃক্কের বাইরের পার্শ্ব এবং ভিতরের পার্শ্ব অবতল। তাহলে এই যে অবতল অংশে বাসকে হাইলাস বলে, এটা ইম্পর্টেন্ট এই লাইনটা, যে প্রশ্ন করতে পারে যে বৃক্কের অবতল অংশে বাসকে কি বলে। তাহলে উত্তর কি দেখাবা? হাইলাস দেখাবা। ওকে, বা এটাকে একবচনে হাইলাম বলে। তারপরে এখানে যে আমাদের দুটি বৃক্ক থেকে দুটি ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে এবং ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে পেলভিস বলে। তাহলে পেলভিস কোনটা? এই যে এখানে দেখো বলছে যে এই যে ইউরেটর তোমার, এই যে এখানে পেলভিসের লোকেশনটা কোথায়? এই যে এখানে, এই যে সাদা জায়গা, এই জায়গাটা হচ্ছে তোমার পেলভিসের অবস্থান। তাহলে ইউরেটরের ফানেল আকৃতির প্রশস্ত অংশ, ওই জায়গাটা একটু প্রশস্ত, এটা হচ্ছে ইউরেটর। আর বৃক্কের আবরণকে কি বলে সেটা জানতে হবে। তোমার বৃক্কের আবরণ, বা এটাকে আমরা বলবো রেনাল ক্যাপসুল। ক্যাপসুল মানে মনে রাখবা যে আবরণ। তাহলে বৃক্কের আবরণকে কি বলবো? রেনাল। আর রেনাল মানে হচ্ছে তোমার বৃক্ক। তাহলে বৃক্কের আবরণকে কি বলে? রেনাল ক্যাপসুল। তাহলে এই চিত্রটার দিকে যদি একটু খেয়াল করে, এই যে এখানে তোমার এই অংশটা, যে বৃক্কের অবতল অংশে বাসকে কি বলছিল? একবচনে হাইলাম অথবা হাইলাস বলছিল। হাইলাস, এটা পরীক্ষা আসে, যে বৃক্কের অবতল অংশের বাসকে কি বলে? হাইলাস বা একবচনে হাইলাম। আর এই যে এখানে যে হলুদের মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার নেফ্রন। পরবর্তীতে নেফ্রন আসবে, নেফ্রনের আবার তিনটা অংশ, এগুলো আমরা দেখবো। তাহলে এটা নেফ্রন। আর এখানে দেখো এই জায়গাটা, এই যে তোমার এই অংশটা, মানে এখান থেকে এতটুকু অংশ, এইটা হচ্ছে কর্টেক্স এর পার্ট। এই জায়গাটা মানে এই অংশটা
হচ্ছে তোমার কর্টেক্স, আর মেডুলা এই জায়গাটা মানে এখান থেকে এতটুকু এই জায়গাটা হচ্ছে মেডুলার পার্ট, মানে এই অংশটা মেডুলার পার্ট। তো মেডুলার মধ্যে দেখো কি কি থাকে, তোমার মেডুলার মধ্যে দেখো পিরামিড, এই যে এখানে দেখো এইটা কি পিরামিডের মতো না, তিন কোণার মতো, যেগুলো এগুলো হচ্ছে পিরামিড। তোমার একটা ব্রিককে প্রায় 8 থেকে 12টা পিরামিড থাকে, এটা মনে রেখো, 8 থেকে 12টা। এই যে এটা দেখতে পিরামিডের মতো, তাহলে মেডুলা আর পিরামিডটা কোথায় থাকে, মেডুলার পার্ট পিরামিড। তাহলে কর্টেক্সটা হচ্ছে উপরের অংশটা, তারপরে ভিতরে আছে মেডুলা, মেডুলার ভিতরে আবার কি আছে, রেনাল পিরামিড। তাহলে রেনাল পিরামিড কয়টা, 8 থেকে 12টা আছে। আর এতটুকু আপাতত মনে রাখো। আর এখানে এই যে লাল কালারের যে নালীটা, এটা হচ্ছে তোমার ধমনী। ধমনী আমরা জানি যে ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। আর এই যে ব্লু কালার যেটা, এটা হচ্ছে তোমার রেনাল শিরা, মানে তোমার বৃক্কীয় শিরা আর কি। শিরাটা দেয়া তোমার রক্ত বের হয় আর ধমনী দিয়া রক্ত প্রবেশ করে। তুমি এখান থেকে এই যে বৃক্কের যে আবরণকে রেনাল ক্যাপসুল বলে, এটা অলরেডি দুইটা বোর্ডে আসছে, তোমার রাজশাহী বোর্ড 23 এবং চট্টগ্রাম বোর্ড 19 সালে আসছে। তাহলে দেখো আমাদের এই যে বৃক্কের যে আবরণ, এই যে এই চাদরটা, এই চাদরটার নাম কি ছিল, বৃক্কের ক্যাপসুল বা আবরণ। ক্যাপসুলের নিচে এই জায়গাটা কি ছিল, আমাদের কর্টেক্স। তাহলে বৃক্কের ক্যাপসুলের নিচের অংশটা কি হবে, বৃক্কের ক্যাপসুলের নিচের অংশটা হবে কর্টেক্স, আর কর্টেক্স এর ভিতরের অংশ কি হবে, মেডুলা। এই যে দেখো, এই যে কর্টেক্স এর এই অংশটা, এই যে এতটুকু অংশ, এইটা হচ্ছে তোমার মেডুলা। মেডুলার মধ্যে আবার কি কি থাকে আমরা দেখছি, রেনাল পিরামিড, এই যে এখানে লিখছে মেডুলায় প্রায় 8 থেকে 12টি রেনাল পিরামিড থেকে। এটা ইম্পর্টেন্ট আসছে, এটা বোর্ডে আসছে যে মেডুলায় কয়টি পিরামিড থেকে, উত্তর থাকবে 8 থেকে 12টি। তারপরে এই যে মেডুলার যে অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল পেপিলা গঠন করে। তাহলে এটা পরীক্ষায় আসছে যে মেডুলার অগ্রভাগ প্রসারিত হয়ে কি তৈরি করে, তাহলে উত্তর কি থাকবে, রেনাল পেপিলা। তাহলে এই যে এগুলো তো মেডুলা, এগুলো হচ্ছে তোমার পিরামিড, এটার অগ্রভাগ প্রসারিত হয়ে এই জায়গাটা হচ্ছে তোমার রেনাল পেপিলা তৈরি করে। আর পেপিলা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়, পেলভিসে। এটাও পরীক্ষায় আসছে যে পেপিলা সরাসরি কোথায় উন্মুক্ত হয়, পেলভিসে। তারপরে এখান থেকে যে প্রতিটি বৃক্কে বিশেষ এক ধরনের নালিকা থাকে, এই নালিকার নাম হচ্ছে ইউরিনিফেরাস নালিকা, এটা একটু মনে রাখবা। আর এখানে প্রতিটি ইউরিনিফেরাস নালিকা নেফ্রন এবং সংগ্রাহক নালিকা দুটি প্রধান অংশে বিভক্ত। তাহলে ইউরিনিফেরাস নালিকা কি কি নিয়ে গঠিত, নেফ্রন, সংগ্রাহক নালিকা, এই দুটি অংশ নিয়ে গঠিত। পরে তোমাদের নেফ্রন সম্পর্কে জানতে হবে। এই নেফ্রনে মানে তোমাদের প্রতিটি বৃক্কে কয়টা নেফ্রন থাকে, এটা পরীক্ষা আসতে পারে যে 10 থেকে 12 লক্ষ। তাহলে হিসাব করলে আমাদের শরীরে 2টা কিডনি থাকে বা 2টা বৃক্ক থাকে। তাহলে একটা বৃক্কতে যদি 10 থেকে 12 লক্ষ থাকে, তাহলে 2টা বৃক্কে কত হবে, 20 থেকে 24 লাখ। ওকে, তাহলে প্রতিটি নেফ্রনের কি কি থাকে, তোমার একটা থাকে মানে নেফ্রনের আবার 2টা অংশ, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবুল। আর রেনাল কর্পাসলের আরেকটা নাম আছে ম্যালপাজিয়ান অঙ্গ। ঠিক আছে, এটা একটু মনে রাখো। তাহলে নেফ্রনকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা কি রেনাল কর্পাসল বা মালপেজিয়ান অঙ্গ, আর এটা হচ্ছে রেনাল টিউবুল। আচ্ছা, টিউব মানে কি, নালী না? তাহলে যেটা নালী ওইটা হবে রেনাল টিউবুলার অংশ, আর যেটা মানে রেনাল কর্পাসল ওইটা দেখাচ্ছে। দেখো এখন নেফ্রনের চিত্রে আসি, এই যে এইটার দিকে যদি একটু খেয়াল করো নেফ্রনটা, এই যে আমরা এটাকে 2টা পার্ট করি, এখান থেকে যদি কেটে ফেলি তাহলে আমাদের এই অংশটা একটা পার্ট, মানে এতটুকু একটা পার্ট, আর বাকি অংশ এই পুরো অংশটা একটা পার্ট। তো এই প্রথম পার্ট মানে এই প্রথম সার্কেলে যে অংশটা, এটাকে বলা হয়েছে মালপেজিয়ান অঙ্গ বা রেনাল কর্পাসল, ওকে, বা মালপিজিয়ান অঙ্গ। আর এই অংশটাকে বলা হয়েছে রেনাল টিউবুল। ঠিক আছে, তো এখন দেখো এই মালপেজিয়ান অঙ্গ বা তোমার রেনাল কর্পাসল, এইটার আবার 2টা অংশ, একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে আমরা দেখলাম যে নেফ্রনকে 2টা ভাগ করছি, একটা হচ্ছে ম্যালপেজিয়ান অঙ্গ আর একটা রেনাল টিউবুল বা যেটা নালী, যে এটা হচ্ছে একটা পাইপের মতো না, পুরোটা নাল এইটা। তাহলে আবার এই যে রেনাল কর্পাসল বা ম্যালপেজিয়ান অঙ্গটাকে আবার 2টা ভাগে ভাগ করছি, একটা কি বোমেন্স ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে এই যে দেখো ক্যাপসুল, এখানে ক্যাপসুল আছে, ক্যাপসুল মানে হচ্ছে মনে রাখবে আবরণ। তাহলে এই যে আবরণটা মানে এই যে গ্লোমেরুলাসটাকে যে একটা পেয়ালার মতো দেখতে, দেখো একটা কাপের মতো, এই কাপটা যে ধরে রাখছে এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। আর এটার ভিতরে যে লাল কালার, এটা হচ্ছে রক্তের পার্ট, তো এটা হচ্ছে গ্লোমেরুলাস। আর গ্লোমেরুলাস দিয়ে তোমার রক্ত চলাচল করে, মানে রক্ত থেকে যে ক্ষতিকর বজ্র এখানে তোমার আলট্রা ফিল্ট্রেট হয়, রক্ত থেকে দূষিত খারাপ পদার্থগুলো এখান থেকে বের হয়ে যায়। তো এটা একটু মনে রাখো, গ্লোমেরুলাস। আর পরে আসছে কি রেনাল টিউবুল।
তাহলে রেনাল টিউবুলের আবার তিনটা পার্ট। একটা হচ্ছে এই যে এতটুকু থেকে মানে এই পর্যন্ত এই অংশটাকে বলা হয়েছে নিকটবর্তী পেঁচানো নালিকা। মানে দেখো এটা হচ্ছে নিকটবর্তী বা পেঁচানো নালিকা, আর এখান থেকে এই যে এই ইউর মতো যেটা এটাকে বলা হয়েছে হেনলির লুপ। তারপর এখান থেকে এতটুকু বলা হয়েছে প্রান্তীয় পেঁচানো নালিকা। তাহলে রেনাল টিউবুলের তিনটা অংশ, তো আমরা এখন এগুলোই এখানে দেখবো। তাহলে দেখো আরেকটা বিষয় এখানে তোমার এই যে এখানে গ্লোমেরুলাসে যে রক্তটা প্রবেশ করতেছে এটাকে বলা হয় এফারেন্ট ধমনী, আর গ্লোমেরুলাস থেকে রক্তটা যে বেড়ে যাচ্ছে এটাকে বলা হয় ইফারেন্ট ধমনী। মানে ইফারেন্ট ধমনীতে বেড়ে যাচ্ছে আর এফারেন্ট দিয়ে প্রবেশ করতেছে। তো এটা নামটা কিভাবে মনে রাখতে পারো, ধরো ইফারেন্টের ই প্রথম বর্ণ কি ই আর এফারেন্টের প্রথম বর্ণ কি এ। তাহলে আমরা যখন আলফাবেট পড়ি তখন শুরুতে এ আসে, তাহলে এ দিয়ে মানে এফারেন্ট দিয়ে রক্তটা প্রবেশ করবে আর ইফারেন্ট দিয়ে এক্সিট হবে, বের হয়ে যাবে। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। তাহলে আমরা চলো এখন দেখি। তাহলে দেখো এখানে রেনাল ধমনী, এই যে এফারেন্টের কথা বলছে, তাহলে এফারেন্ট দিয়ে রক্ত ভিতরে ঢুকবে, মানে এ দিয়ে রক্ত যাবে আর ই দিয়ে বের হয়ে যাবে। তাহলে এখানে প্রায় 50টি কৈশিক নালিকা তৈরি হবে, মানে ছোট ছোট। যখন তোমার এই যে এফারেন্টের মধ্যে রক্ত ঢুকতেছে মানে নালীটা ঢুকতেছে, এখানে আরো ছোট ছোট মানে চুলের মতো কৈশিক জালিকা, চুল একদম চুল যেরকম চিকন ওইরকম এখানে প্রায় 50টার মতো কৈশিক জালিকা তৈরি হয়, পরে আবার ইফারেন্ট মানে ধমনী হয়ে বের হয়ে যায়। ঠিক আছে, তারপরে এখানে দেখো তাহলে ইফারেন্ট দিয়ে বের হয়ে যাবে। ওকে, তো আমরা বলছি যে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসের কাজটা কি, মানে সাকুনির মতো কাজ করে। এটাই পরীক্ষা আসে যে সাকুনি হিসেব মতো কাজ করে কোনটি, বৃক্কের। তাহলে এই গ্লোমেরুলাস, এখান থেকে কি হয়, রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপন্ন হয়, আর এটাই আলট্রা ফিল্ট্রেট হিসেবে কাজ করে। পরীক্ষায় যদি আসে যে কোনটি আলট্রা ফিল্ট্রেট হিসেবে কাজ করে, তাহলে এইটাই দাগাবা, গ্লোমেরুলাস বা সাকুনি যন্ত্র হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে এই যে আবারও দেখো গ্লোমেরুলাসটা কোথায়, এই যে না, এই যে বোমেন্স ক্যাপসুলের ভিতরে যে লাল রেড, এটা হচ্ছে গ্লোমেরুলাস। তারপরে ওই যে তোমার রেনাল টিউবুল, রেনাল টিউবুল কয়টা পার্ট ছিল, তিনটা। একটা ছিল নিকটবর্তী বা গোড়দেশীয় পেঁচানো নালিকা, আর একটা ছিল হেনলি লুপ, আর এটা প্রান্তীয় মানে দূরবর্তী, প্রান্তীয় বা দূরবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, তাহলে নেফ্রন গেল। এখন তোমাদের নেফ্রনের কাজ সম্পর্কে জানতে হবে। এখানে দেখো একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় 1500 মিলিলিটার মূত্র ত্যাগ করে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। এটা তোমাদের এমসিকিউতে এভাবে 1.5 লিটারও লেখা থাকতে পারে। তাহলে যদি পরীক্ষায় যারা অপশনে দেখবা যে লিটারে আছে না মিলিলিটার আছে, মিলিলিটার থাকলে দিবা 1500 আর লিটার থাকলে দিবা 1.5। আর মূত্র কি কি তৈরি করে সেটা আমরা প্রথম পেজে দেখে আসছি, যে ইউরিয়া তৈরি করে, ইউরিক অ্যাসিড, তারপর অ্যামোনিয়া, এটা সবাই নতুন পড়তেছো, ক্রিয়েটিনিন এটা আগেও পড়ছো, তারপর নাইট্রোজেন গঠিত পদার্থ, এগুলো বৃক্ক তৈরি হয় আর এগুলো আমাদের শরীর থেকে বের হয়ে যায়। তারপরে দেখো বৃক্কের কাজ কি সেটা একটু মনে রাখবা। এই যে লাস্টের এই দুইটা লাইন একটু মনে রাখো, যে বৃক্ক মানবদেহে সোডিয়াম, তারপর পটাশিয়াম ক্লোরাইড এগুলো নিয়ন্ত্রণ করে। কি কি, সোডিয়াম Na, সোডিয়াম, পটাশিয়াম মানে K, তারপর ক্লোরাইড Cl, এগুলো পরিমাণ নিয়ন্ত্রণ করে, ক্লোরাইড আয়ন। তো তাছাড়া মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, পানি এবং অম্লক্ষারে ভারসাম্য রক্ষা করে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের শরীরে পানি এবং অম্লক্ষারে ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে, উত্ততাকা বা বৃক্ক। তারপরে তোমাদের বৃক্কের কিছু অসুখের কথা বলা হয়েছে, অসমোরেগুলেশন বৃক্কের ভূমিকা। তারপরে এখানে তোমার বৃক্কে পাথর হয় কেন, তাহলে কি কি কারণে বৃক্কে পাথর হয় সেটা তোমাদের জানতে হবে। এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এটা, যে অতিরিক্ত শরীরে ওজন, তারপরে কিডনিতে সংক্রমণ, তারপর কম পানি পান করা ইত্যাদির কারণে কিডনিতে পাথর হতে পারে। তাহলে কিডনিতে কি কি কারণে পাথর হতে পারে, অতিরিক্ত শারীরিক ওজন, তারপর কিডনির সংক্রমণ, কম পানি পান করা, অর্থাৎ আমাদের বেশি করে পানি খেতে হবে এই রোগ থেকে বাঁচার জন্য। এখান থেকে অলরেডি কুমিল্লা বোর্ড 24 সালে এই প্রশ্নটা আসছে যে বৃক্কের পাথর হওয়ার কারণ কি, ওইখানে অপশনে ছিল অতিরিক্ত শরীরের ওজন। তারপর আধুনিক পদ্ধতিতে তোমার ইউরেটারোস্কোপিক এবং আল্ট্রাসোনিক লিথট্রিপসি অথবা বৃক্কে অস্ত্রোপচার করে আমরা বৃক্কের পাথর অপসারণ করতে পারি। তো এই তিনটা চিকিৎসার কথা একটু মনে রাখো। তারপর এখানে ধরো বৃক্কে বিকল বা ডায়ালাইসিস ও প্রতিস্থাপন, এই তিনটা সম্পর্কে জানতে হবে। প্রথমে বৃক্ক বিকল, তো এখানে দেখো এখানে কয়েকটা বিষয় বলছে, যে নেফ্রাইটিস। আচ্ছা, নেফ্রাইটিস জিনিসটা কি, ধরো আমরা তো জানি যে বৃক্কের একক নেফ্রন, তাহলে নেফ্রনের যদি কোনো সংক্রমণ হয় ওটাকে আমরা বলি নেফ্রাইটিস। তারপর কি আছে, ডায়াবেটিস, তারপর উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর, এগুলোর কারণে কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যায়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করে যে কিডনি কোনটির কারণে ধীরে ধীরে বিকল হয়ে যায়, তাহলে অপশনে দেখবা যে নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর এগুলো আছে কিনা, যেটা থাকবে ওটা উত্তর দাগায় দিবা। তারপর এখানে বলছে যে আকস্মিক কিডনি বা অকেজো বা বিকল হয়ে যাওয়ার কারণ কি, মানে হঠাৎ করে যদি কিডনি নষ্ট হয়ে যায় ওটার কারণ কি, কিছু ঔষধের পার্শ্বক্রিয়া, মানে কিছু ঔষধের পার্শ্বক্রিয়া এবং মারাত্মক ডায়াবেটিস অথবা অতিরিক্ত রক্তক্ষরণ।
তাহলে এই তিনটা কারণে তোমার কিডনি আকস্মিক বা হঠাৎ করে কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কি কি? কিছু ওষুধের পার্শ্বক্রিয়া, মারাত্মক ডায়রিয়া, অতিরিক্ত রক্তক্ষরণ। আর কিডনির তোমার বিকল হয়ে গেলে কিডনির রক্তে ক্রিয়েটিনিন বৃদ্ধি পায়। এটা পরীক্ষা আসছে যে কিডনি যদি বিকল হয়ে যায় তাহলে রক্তে কোনটি বেড়ে যায়, তাহলে কি দাগাবা? ক্রিয়েটিনিন বেড়ে যায়, ক্রিয়েটিনিন। তারপরে যে এখানে ডায়ালাইসিস সম্পর্কে জানবা, যে কিডনির যে মানে যাদের কিডনি বিকল হয়ে যায় তো ডায়ালাইসিসের মাধ্যমে রক্ত পরিস্রাবণ করে একটা পদ্ধতি, এটা খুবই সময় সাপেক্ষ একটা পদ্ধতি এবং ব্যয়বহুল। তাহলে এখানে তোমার এখানে ধমনী এবং শিরা থাকে, তাহলে এখানে ধমনী দেওয়া রক্তটা তোমার শরীর থেকে বের করে এই ডায়ালিসিস মেশিনে পাঠায়, আবার ডায়ালিসিস মেশিন থেকে শিরার মাধ্যমে রক্তটা শরীরে প্রবেশ করে, শিরা দিয়ে শরীরে প্রবেশ করে। আর এখানে ডায়ালাইসিস ফ্লুইড থাকে এটার মধ্যে এই অংশ। আর কিডনি প্রতিস্থাপন আরেকটা চিকিৎসা পদ্ধতি। তো কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখানে কাদের কিডনি নেওয়া যাবে, যেমন মা বাবা, ভাই বোন বা মামা খালাকে বোঝে এদের নিকটাত্মীয়দের কিডনি মানে প্রতিস্থাপন করা যাবে। তবে মৃত ব্যক্তি বলতে এখানে ব্রেন ডেড মানুষকে বোঝায়, ঠিক আছে। আর কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে টিস্যু ম্যাচিং হয় কিনা, সেটা দেখতে হবে। তাহলে অবশ্যই দেখতে হবে যে টিস্যু ম্যাচ করে কিনা। টিস্যু ম্যাচ না করলে তোমার কিডনি প্রতিস্থাপন করা যাবে না। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন আছে যে শিশুদের টনসিল এবং খোসপাসরা থেকে সাবধান হওয়া প্রয়োজন, কেননা সেখান থেকে কিডনি অসুখ হতে পারে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন করে যে শিশুদের কিডনিতে অসুখ হওয়ার কারণ কি, তাহলে কি দাগাবা? টনসিল অথবা খোসপাসরা। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। কোথায় কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলো।